আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পিচের রাস্তায় পাশ ঘেঁষে স্যাঁতসেঁতে শ্যাওলা জাপটে আছে সুউচ্চ পাহাড়ের বিস্তৃত কাঠামো। জিপিএসে তখনও 1 কিলোমিটার পথ নির্দেশ করছে, অথচ সাইফের কাছে সেটা 100 কিলোমিটার দীর্ঘ অনুভব হচ্ছে। সন্তানের জীবন নিয়ে যখন শঙ্কা তৈরি হয়, তখন একটা বাবার অভ্যন্তরে ঠিক কেমন অনুভূতির সঞ্চার হয় এজন্য বর্ণনা অতীত এক অনুভূতি। শঙ্কিত দেহ ভয় উত্তেজনায় ক্রমশ দুর্বল অনুভব করলো। স্টিয়ারিংয়ে হাত দুটো শক্ত করে চেপে ধরে সাইফ চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। অক্ষিপটে ভেসে ওঠে ছোট্ট মুখটি। দৈবাত কেঁপে উঠল সাইফের শঙ্কিত কায়া, কেননা ভেসে ওঠা মুখটি আধমৃত জীর্ণশীর্ণ আঘাতপ্রাপ্ত বিধ্বস্ত নিশার তাকিয়ে আছে তার দিকে। তাতে যেন হাজারো অভিযোগ, যেন বলছে, বাবা তুমি কিভাবে আমি অন্য কারোর হাতে তুলে দিলাম? দেখো আমার গায়ে কত রক্ত, আমি অনেক ব্যথা করছে। বাবা আমার নিঃশ্বাস নিতে কেন কষ্ট হচ্ছে? সাইফ চাপা আর্তনাদ করে উঠল। প্রিন্সেস বলে চট করে চোখ তুলে তাকালো। সঙ্গে সঙ্গে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মৃণালের রক্তাক্ত মুখটি কেন তার অক্ষিপটে ভাসছে? তার বাচ্চা ঠিক আছে, তার প্রিন্সেস তো একদম ঠিক আছে। সে ওভার থিঙ্কিং করছে। এই তো আর কিছুটা পথ, তারপরেই সে গিয়ে দেখবে তার মৃণাল তার জন্য কান্না করছে আর তারা অপেক্ষা করছে। সে জানে তার প্রিন্সেস তার অপেক্ষায় তাকে পৌঁছাতে হবে, খুব দ্রুত পৌঁছাতে হবে। এক্সিলাইটরে বল প্রয়োগের মাত্রা বাড়তে থাকে ঠিক ততক্ষণ যতক্ষণ না সীমা পেরোয়। ড্রাইভারের উপর ও সাইফ বিশ্বাস করতে পারেনি। ড্রাইভার যদি গাড়ি আসতে চালায়, তার প্রিন্সেস যদি অপেক্ষার যদি আরও দীর্ঘ অসহনীয় হয়ে ওঠে। সাইফকে বলা হয়নি মৃণাল কোথায় আছে, তাকে 1 ঘন্টার সময় দেওয়া হয়েছিল। যদি জীবিত উদ্ধার করতে পারে তো করুক। সে আধা ঘন্টার মাঝে খুঁজে নিয়েছে মেয়ের ঠিকানা। শ্যাওলা পরগাছে আরবিত পাহাড়ের পদতলে অন্ধকারাচ্ছন্ন গুমটকা চমচমে পরিবেশ। উদ্দামী পায়ে এগিয়ে চলা সাইফ ঝোপঝাড় ভেঙে ছুটে যায় ভেতরে। টিনের একটা ভাঙ্গাচোরা ঘর। সাইফের ভরতম ঘষি বেরং ধারণ করে ভেতর থেকে আসা পাশবিক কথোপকথনে। কেউ বলছে 4-5 টুকরো করে বাক্সবন্দি করে পাঠিয়ে দে, আরেকজন বলছে যা করার তাড়াতাড়ি কর। দেহে সঞ্চালন বাড়তে থাকে, সাথে সাথে বেড়ে যায় দৈহিক উষ্ণতা। সাইফ এগিয়ে যায়, দরজাটা ধাক্কা দিলেই ক্যাচ ক্যাচ করে খুলে যায় দরজাটি। 4 জন 27 কি 28-এ দাঁড়গোড়ায় থাকা যুবক চমকে ওঠে, সাইফের দিকে তাকায়। সাইফের মনোযোগ সেদিকে নেই, তার মনোযোগ তো ইটের টুকরোর ওপর নিথর পড়ে থাকা রক্তাক্ত দেহের দিকে। পরনে বেবি পিঙ্ক কালারের প্রিন্সেস ড্রেসটি খণ্ড বিখণ্ড, জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তে দাগ। এটা কি তার মেয়েটার রক্ত? ওইটুকু দেহে এত রক্ত কোত্থেকে আসলো? কতই বা কষ্ট হলো তার মেয়েটি। গাল দুটোতে খামচির থাপ্পড়ের দাগ স্পষ্ট। পাপা বলে অনেক চিৎকার করেছিল বোধহয়, কিন্তু হাই নিষ্ঠুর, পাপা তখন ছিল না। সাইফ অসহায় ন্যায় চিৎকার করে উঠল মৃণালের রক্তাক্ত দেহটি বুকের মাঝে নিয়ে। হামাও করে কাঁদতে কাঁদতে বলে, প্রিন্সেস, এই প্রিন্সেস, পাপা এসে গিয়েছে, ওঠো, চোখ খোলো। মা দেখো পাপা, এই তোমায় আর কেউ কিছু করতে পারবে না। 4 জন যুবক কিয়ৎকাল সময় নিল, তবে পরিস্থিতি বুঝে ওঠার আগে বিজিবি কর্মকর্তারা ঘিরে নেয় চারিপাশ। রুদ্ধশ্বাস আটকে আশাপ তস্ত্র পায়ে ঘরটিতে ঢুকে। আইনের শাস্তির অপেক্ষা করা তার পক্ষে সম্ভব না। রক্ত টকবকে ক্রোধ ঘৃণায় তাদের হাতে থাকা ছুরি দিয়েই কষায়ের মতো একটাকে জখম করে দেহ থেকে অঙ্গ বিচ্ছেদের যন্ত্রণায় যুবকটি তখন মাটিতে কই মাছের মতো লাফাতে থাকে। আশেপাশের চিত্র ঠান্ডা হয়ে আসে ফিনকি দিয়ে ছিটকে পড়া রক্তের ফোয়ারা দেখে। বিজিবি কর্মকর্তারা আশেপাশের অসংলগ্ন আচরণে তারপর ধরাশায়ী হয়ে গেল। বল প্রয়োগে তাকে আটকায়। জীবন আরও একবার সাইফকে কাওয়ার্ড ঘোষণা করতে গিয়েও থমকে যায় সকলে, কেননা ছোট্ট এই প্রাণটির মধ্যে বোধহয় বাবার উপর অঢেল বিশ্বাস ছিল। সে হয়তো জানতো তার বাবা আসবে, তার বাবা তাকে কখনোই কিছু হতে দিতে পারে না। দেহে তখনও প্রাণ অবশিষ্ট ছিল। সকলকে অবাক করে দিয়ে মৃণাল নড়ে ওঠে, বদ্ধ নেত্রে অস্পষ্ট ব্যথিত শব্দে কেঁদে ওঠে। সাইফ এক মুহূর্ত অপেক্ষা না করে কোলে তুলে নিয়ে উন্মাদের মতো দৌড়াতে থাকে, যেন পা থামলেই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যাবে। সিয়াসা বজ্রহত চাহনিতে দেখছে আইসিইউতে শুয়ে থাকা ক্ষত বিক্ষত ছোট দেহটিকে, যে একবার নত মস্তকে বসে থাকা বাবাকে। মৃণাল বেঁচে আছে, তবে এখনো শঙ্কামুক্ত নয়। রাপটাস লাগাতার আঘাত মারধর করে শরীরে শুধু প্রাণটুকুই অবশিষ্ট ছিল। সিয়াসা হাঁটু গেড়ে বসে বাবার সামনে, মিলান কণ্ঠে শুধায়,
আমি তো জানতাম আমার পাপা সুপারম্যান, তবে এতটা পাশবিক নির্যাতনের শিকার কেন হতে হলো ওই বাচ্চাটিকেই। ইদানিং তোমায় চিনতে পারছি না পাপা। কি হচ্ছে এগুলো আমাদের সাথে? তুমি কি লুকাচ্ছ আমাদের থেকে? কারা করেছে ওর সাথে এমন? কেনই বা করেছে? আমার জবাব চাই পাপা। ঘন পল্লব ভিজে উঠল। কোমর কেমন করে পাল্টে যাচ্ছে তাদের জীবন। আগে সেই নির্ভীক প্রাণবন্ত হাসি খুশি জীবনটা যেন অচিরেই অতীত হয়ে ধরা দিচ্ছে। সাইফ অপ্রস্তুত, চঞ্চল দৃষ্টিগোচর মত্ত, কম্পিত কণ্ঠে বলে, ওর বাবা টাকার লোভে ওকে বিক্রি করে দিয়েছিল এখানে। আমরা কোনোভাবে সম্পৃক্ত নই। ওই বাস্টার্ডকেও পুলিশে দাও, পুরো পরিবারকে পুলিশে দাও। সে আইনের লোকের কাজ তারা করবে, তুমি চিন্তা করবে না বাচ্চা। রাত 12টা বেজে গিয়েছে, আশরাফের সাথে বাসায় চলে যাও। আমি কোথাও যাব না। পাশ থেকে আশরাফ ব্যগ্র কণ্ঠে বলল, আমিও কোথাও যাব না। সিয়াসাও জেদি গলায় বলল। সাইফ কিছু বলল না, চোখ সরিয়ে ফোনের দিকে তাকায়। মেহমাদের ছোট্ট একটা মেসেজ। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, সিয়াসা আর আশরাফের উদ্দেশ্যে বলল, তাহলে তোমরা থাকো, আমার একটু কাজ আছে, সেটা সম্পন্ন করে আসি। খুটখুটে অন্ধকারে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে মিনালের বাবা, মিনালের সৎমা এবং তার দাদি। এই তিনজনই সকালে এসেছিল মিনালকে নিতে। মিনাল যখন তার মায়ের গর্ভে ছিল তখন থেকে তারা মা মেয়ে দুজনেই শ্বশুর বাড়ির অমানবিক নির্যাতনের শিকার হতো। কারণবিহীন রাত দিন তাদের উপর চলা এই নির্যাতন সহ্য করে মিনালের মা মিনালকে জন্ম দেয়। তবে 3 মাস যেতে যেন মা মেয়ের জীবন হুমকির মুখে পড়ে। পরিবারের নির্যাতন থেকে নিজেদের মুক্তি দিতে একদিন মিনালের মা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। মেয়েকে রেখে যায় হাসপাতালে এক নার্সের কাছে। কেন রেখে যায় তার কারণ অজানা। হয়তো তার সামর্থ্য ছিল না মেয়েকে বহন করার, কিংবা হয়তো মিনালের ভবিতব্য গঠনের জন্য ওটাই সৃষ্টিকর্তার ইচ্ছে ছিল। সাইফ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মিনালের বাবার দিকে। বোঝার চেষ্টা করছে সামনের লোকটা মানুষ নাকি পশু। মানুষ হলে তো একটু মনুষ্যত্ব থাকতো, নিজের মেয়ে না হোক। কোনো মানুষ তো কখনো একটা অন্যের বাচ্চাকেও টাকা লোভে কারোর হাতে তুলে দিতে পারবে না। বাবার আরেক নিকৃষ্ট প্রকারভেদ যে তার সামনে সুস্পষ্ট। সে কিনা টাকার জন্য মেয়ের হাসি কেড়ে নিতে দুবার ভাবিনি, সঁপে দিয়েছি পশুদের কাছে। একবারও ভাবিনি বাচ্চাটির সাথে ঠিক কি হবে। আর ভাবতে পারে না সাইফ, মস্তিষ্কেও এক পশু ভর করেছে। যতক্ষণ পর্যন্ত না ওটাকে নামাতে পারবে স্বস্তি নেই। পাশে মেহমদ দাঁড়িয়ে আছে। মেহমদ চৌধুরী নিবাসের থেকে শুরু করে আশা ফাউন্ডেশনের সিকিউরিটি চিফ। তাদের নিরাপত্তার সকল দায়িত্ব মেহমাদের পেছনে 2 জন মহিলা গার্ড দাঁড়িয়ে আছে। আজ স্পেশালি তাদের আনা হয়েছে। সাইফ হকি স্টিকটা হাতে তুলে নেয়, মেহমাদের উদ্দেশ্যে আদেশ ছুড়ে বলে মিনালের সৎমা আর দাদিকে অন্য কক্ষে নিয়ে যেতে। মহিলা গার্ড দুটো টেনে হেসে নিয়ে যায় তাদের দুজনকে। ঠিক 10 মিনিটের মাথায় গোডাউনটি লাগাতার লাঠিচার্জের শব্দে আড়ম্বরপূর্ণ হয়ে উঠল। অনবরত আঘাত করে যাচ্ছে মিনালের বাবা দেহে রক্তবর্ণ ধারণ করে। হালকা হাওয়া বদন ছেড়ে মিনালের বাবা সাইফের পা ধরে অনুনয় করে বলে, আমারে সাইরা দেন, আমি টাকার লোভে পইরা অমনটা করছি। আমি আগে থেকেই জানতাম আমার মাইয়া এই জায়গায় তাহে, কিন্তু আমি কখনো খোঁজ নিতে আই নাই। আপদ বিদায় হয়েছে। কিন্তু কয়েকজন লোক সেই দিন আমার বাড়িতে যায়, গিয়া আমায় এই প্রস্তাব দেয়, সাথে মোটা অঙ্কের টাকা, যাতে আমরা সারা জীবন বিনা পরিশ্রমে আরাম আয়েসে খাটিয়ে দিতে পারুম। তাই আমি রাজি হইয়া গেছি। একজনের জানের উপর দিয়ে যদি 5 জন সুন্দর জীবনযাপন করতে পারে তো দোষের কি? শেষের কথাটা বলতে দেরি আছে। মিনালের বাবার মাথাটা থেতলে যেতে দেরি নেই। সাইফ হুঙ্কা দিয়ে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে ওঠে, সুরের বাচ্চা, এটা আমার সন্তান। তুই ওর জানের উপর দিয়ে নিজে ভালো জীবনযাপন করার চিন্তা করিস কিভাবে? তুই জানিস ও কত কষ্ট পেয়েছে? ওর সারা গায়ে যখন রক্ত লেগেছিল তুই জানিস ও কেমন করেছিল? ব্যথায় আমার মেয়েটা কথা বলতে পারেনি। জানোয়ারের বাচ্চা, শুধু প্রাণে বেঁচেছিল। অতটুকু দেহ কিভাবে এই পর্যন্ত সহ্য করেছে? তোর মতো বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর মতো 2-1টা মরলেই দুনিয়ার বোঝা কমবে। বলে সাইফ বেধরম পিটাতে থাকে ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দেহে ভারসাম্য হারায়। অপর কক্ষ থেকে তখনও নারী চিৎকার ভেসে আসছে। মিনালের দৈহিক সুস্থতা স্থিতিশীল পর্যায়ে আসতে প্রায় 1 সপ্তাহ লেগে যায়। যেদিন প্রথম জ্ঞান ফিরে আসে, বাচ্চা মেয়েটি অস্বাভাবিক আচরণ করে। ভয়ে ভেতরে গেঁথে যাওয়া কেউ সামলাতে পারছিল না। খিঁচুনি উঠে যেত। তেমন কোনো কথা বলে না, শুধু কাঁদে। শুধুমাত্র সাইফের সান্নিধ্যে মেয়েটি একটু শান্ত হতো। সেই থেকে সাইফ কখনো মিনালকে নিজে থেকে দূর করেনি।
এমনকি ওয়াশরুমে যেতে নিলেও বাচ্চা মেয়েটি বাবার পোশাক টেনে ধরবে। হাসপাতাল থেকে নিয়ে এলো মিনাল এখন বাবার সাথেই বাবার ঘরে থাকে, আশ্রমে থাকে না। সাহেব জানায় মিনাল যতদিন পর্যন্ত না স্বাভাবিক হচ্ছে, ভয় কাটিয়ে উঠছে, ততদিন সে কাছেই থাকবে। অপরাহের শেষ মিঠা কিরণে বিশালাকার বারান্দা তখন ঝলমলিয়ে রয়েছে। ঝুলন্ত বাগান মৃদু সমীরণের ঝাপটাই হেলছে দুলছে। বারান্দায় অবস্থানরত চারজন নিজ নিজ দৃষ্টিপথ থেকে সেই সৌন্দর্য আস্বাদনে খানিক মৌনতা অবলম্বন করে। মেজর ওয়ালি উল্লাহ স্মিত কণ্ঠে শুধায়, কি করবি, কিছু ভেবেছিস? বুকের মাঝে শুয়ে থাকা ছোট্ট দেহটি নড়ে ওঠে শব্দ দূষণে। সাইফ শাহাদাত আঙ্গুল ঠোঁটে ঠেকে ইশারায় চুপ হতে বলে। ঘুমন্ত মিনালের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঘুম গাঢ় হতে মেয়েটির হাত পা ছেড়ে দিল। সাইফ বুঝল মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। তপ্ত শ্বাস ফেলে অবসাদ মিশ্রিত কণ্ঠে বলল, বুঝতে পারছি না কি করব। পিছু হাঁটতে চাইলেও সে কোনোদিন আমাদের ছেড়ে দেবে না। সে নতুন খেলায় মজেছে, সে আসার দিকে নজর পড়েছে তার। এই পরিস্থিতি থেকে বের হওয়ার দুটো পথ আমাদের সামনে খোলা রয়েছে। একটা, দর্পণ যদি এই কেস ক্লোজ করে দেয় তবে হয়তো সে আমাদের পিছু ছেড়ে দেবে, সে আসার পিছু ছেড়ে দেবে। কেননা সে মাথায় এটা গেঁথে নিয়েছে যে দর্পণের কেড়ে নেওয়ার মতো এই একটা জিনিসই রয়েছে, আর এটাই তার কাজে দেবে। যেটা অসম্ভব, আমার মনে হয় না দর্পণ কখনো এই কেস থেকে পিছু হাঁটবে। আর একটা উপায় রয়েছে, যদি আমরা কেউ পিছিয়ে না হাঁটি বরং দর্পণের সঙ্গ দেই। প্রতিবার অশুভ শক্তির বিজয় হবে এমনটা তো নাও হতে পারে। আমরা সকলে একসাথে লড়াই করলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। ফ্রেড ঠিক বলেছে সাহেব, আমার মনে হয় আমাদের যে কোনো একটা সিদ্ধান্ত উপনীত হওয়া উচিত, নয়তো দিনকে দিন বিপদ বাড়বে, বই কি কমবে না। সে জানে আমরা এসবের সাথে জড়িত রয়েছি। দুটোর একটাও আমি করব না। সাইফ জল শক্ত করে ত্যাকরা কণ্ঠে বলে উঠল। আশফাক আহমেদের শান্ত দৃষ্টি ধপ করে জ্বলে উঠল। গনগনে আওয়াজে বলল, তা করবে কেন? তোমার তো সমাধানে যাওয়া পছন্দ নয়। পারো তো শুধু নিজের জেদের বশে করা বোকামির কারণে নিষ্পাপ প্রাণগুলোর বলি দিতে। এই যে মেয়েটার অবস্থা দেখছো না? এটার জন্য তুমিই দায়ী। এই দুনিয়ায় সততার কোনো মূল্য নেই। সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হলে তোমায় চোখ, কান, মুখ সব কিছু বন্ধ করে বাঁচতে হবে, কিন্তু তা তো তোমার দ্বারা সম্ভব নয়। সাইফ উত্তর দেয় না। সুচালো দৃষ্টি বল রেখে চেয়ার ছেড়ে মিনালকে কোলে তুলে উঠে দাঁড়ায়। তর্ক বিতর্ক চালিয়ে যাওয়ার মন মানসিকতা তার মাঝে নেই। সাইফকে উঠে যেতে দেখে ওয়ালিউল্লাহ ফের প্রশ্ন করল, চলে যাচ্ছিস কোথায়? এরকমটা আর কতদিন চলবে? আজ মিনাল, কাল অন্য একটা বাচ্চা, পরশু সিয়া, তো পরের দিন মিনি মিময়ে। আর কত এভাবে ভয়ে লুকিয়ে জীবনযাপন করতে হবে? যা করার সে আর বিয়ের পর করব। ও দেশ ছাড়ুক, তারপর আলোচনায় বসবো। আপাতত এটা ব্যতীত আমার আর কোনো চিন্তা নেই। বলে সে গটগট করে রুমে চলে যায়। আশরাফ ঝিমুনি দিয়ে সকালে কথা শুনছে, কোনো কিছুর মাথায় ঢুকছে না, আর ঢুকবেও না। শুধু সমীর মতো সব কয়টাকে দেখে নিবে। তার পরিবারের দিকে কেউ হাত বাড়াক, সেই হাত সে কেটে দিবে, কেটে তাদের পেন্টিং করবে। মনে মনে এগুলো ভেবে আশরাফ হাই তুলল। ঘুম পেয়েছে তার, ঘুমাবে। এত চিন্তার কিছু নেই। ইদানিং মানুষ মারতে বেশ মজা পায় সে। সেদিন একটার হাত কেটে লোভ বেড়ে গিয়েছে, আরও একটার পা কেটে আসা উচিত ছিল। ওই আইন কর্মকর্তাদের উপর বিন্দুমাত্র বিশ্বাস করা মোটেও উচিত হয়নি। সে যেমন টাকা দিয়ে তার অপরাধ ঢেকেছে, তেমনই নরপশুদেরগুলোও তোর টাকা দিয়ে নিজেদের ছাড়িয়ে নিতে পারে। ইস, ভুল হয়ে গেল। টাকা যখন দিয়েছে তখন আরও দুটোর পা কেটে আসতো। শব্দ গড়িয়েছে। 7 দিন কারোর সাথে 7 ঘন্টার সমান, তো কারোর সাথে 7 জন্মের মতো। আর যার কাছে 7 দিন 7 দিনের মতো লাগে, সে ব্যক্তি প্রকৃত অর্থে জীবন উপভোগ করছে। কেননা একমাত্র সে সুখ, দুঃখ, ঝামেলা, চিন্তা, জীবনের পেশার সামলে সময়ের সঠিক প্রভাব অনুধাবন করতে পারছে। কেউ কেউ তো জীবন যুদ্ধের এই আপস অ্যান্ড ডাউন প্রবাহের গা ভাসাতে গিয়ে মুহূর্ত, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর যেন ভুলেই বসে। রাত তখন 9টা বেজে 39 রাত্রির এই প্রহরে এসে পুরুষ মানুষের গতরে ক্লান্তি, বিশ্রাম, কর্মব্যস্ততা থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষায় দেহ মস্তিষ্ক প্রায় সঙ্গ ছেড়ে দেওয়ার উপক্রম। তবে এ যেন হবা নয়। তাদের উপর যেন গোটা সংসারের দায়িত্ব থাকে, তেমনি কর্মক্ষেত্রের একটা গুরু দায়িত্ব অংশের দায়িত্ব থাকে। ক্লান্তি, অবসাদ ভুলে তাকে সবটা দক্ষ হাতে সামলে নিতে হয়।
তার উপর যে কত দায়িত্ব, আর সেটা যদি হয় একজন দেশসেবক তাহলে তো কথাই নেই। দেশের সেবায় দৈহিক ক্লান্তি কেন তার প্রাণটাকেও গুরুত্ব দিতে পারে না। মেজর দর্পণ এহসানের হুঙ্কারে আজ সেনানিবাসের অভ্যন্তরীণ পরিবেশ খানিক বিভ্রাটপূর্ণ, থমথমে। সকলে কাজ গুছিয়ে ঘরে ফেরার কথা ভুলে ছোটাছুটি করছে সেনানিবাসের কোনায় কোনায়। আগামীকাল 10টায় কোর্টে শুনানি। আগের রাতে সব কাগজপত্র এত মাস ধরে গোছানো সব প্ল্যান তথ্য দর্পণ রিচেক করে গুছিয়ে রাখতে এসেছিল। তবে এই কেসের শুরু থেকেই যেন তার ভাগ্য উল্টো দিকে দৌড়াচ্ছে। দর্পণের হাতে ধরা দেবে না। তার কামরা অগোছালো, গুরুত্বপূর্ণ কাগজপত্র তার অফিস রুমে লকারে রাখা ছিল, সেগুলো একটাও সে খুঁজে পাচ্ছে না এখন। মূলত তার ক্রোধের কারণ একটাই, তার পেন ড্রাইভে সকল তথ্যের ভিডিও কপি জমা ছিল, অথচ এখন সেটাও ওপেন হচ্ছে না। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়েও যখন সুবিধার ব্যর্থ হলো, তখন অসহায় দৃষ্টিতে তাকায় স্যারের ওই থমথমে মুখশ্রীর দিকে। দার্শনিকের ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি সিসিটিভি ফুটেজ স্থির এটা আছে। দিলজা সহ অফিসের সকলে এসে সুবেদারকে জিজ্ঞেস করে কোনো কিছু করতে পারলো কিনা। সুবেদার অসহায়ত্ব প্রকাশ করে মাথা নাড়ে। সকলে একটা হতাশার দীর্ঘশ্বাস ফেলে। দিলজার হতাশ চিত্রে চিন্তিত কণ্ঠে শুধায়, স্যার আমরা এখন কি করব? একটা পেন ড্রাইভ তো ওপেন হচ্ছে না। পেন ড্রাইভ যদি ওপেন না হয় তবে আগামীকাল আমরা কিভাবে অতিরিক্ত সময়ে অ্যাপিল করব? অন্তত আশা চৌধুরীর ডেথ সার্টিফিকেটটাও যদি আমরা দেখতে পারতাম তাহলে একটা উপায় হতো। দর্পণ ললাটে ক্ষীণ ভাঁজ, বিন্দু বিন্দু ঘাম জমেছে সেথায়। শ্যামলা মুখশ্রী আরও শ্যামলা তেলতেলে দেখাচ্ছে। সেদিক মনোযোগ দেখে লহু স্বরে বলল, বিকেল 1টা থেকে 1:45 পর্যন্ত সময়কার ফুটেজ মিসিং। দেলোয়ার চাচা, এর সঠিক ব্যাখ্যা চাই আমি। উপস্থিত সকলে কর্মকর্তার দৃষ্টি সিকিউরিটি ইনচার্জ আব্দুল দেলোয়ারের প্রবীণ এক কর্মকর্তার রক্তশূন্য মুখশ্রীর দিকে। কুচকানো চামড়ায় আবৃত চোখে আতঙ্ক। এত বছরের নিষ্ঠায় না আজ আঙ্গুল ওঠে। সে তড়িৎ গতিতে এগিয়ে যায় দর্পণের দিকে। কৈফিয়ত দেওয়ার তাগিদে বলে, স্যার আমার ডিউটির ব্রেক শুরু হয় 1টা থেকে 2টো অবধি। আজ আমি লাঞ্চ সাথে করে নিয়ে আসিনি, তাই বাড়িতে গিয়েছিলাম। আপনি চাইলে আমার বাড়ির লোকের সাথে কথা বলে দেখতে পারেন। স্যার এই টাইমে সকলে মোটামুটি লাঞ্চ টাইম ব্রেকে একটা অবসর সময় কাটায়, তার মানে কেউ এই সময়ই কাজটা করেছে। এই সময়ে বাইরের কেউ প্রবেশ করেনি সেনানিবাসে, তাহলে কি অবতরণীয় কেউ জড়িত এগুলোর সাথে? জবরুলের কথাই দর্পণ চোখ তুলে তাকায় কক্ষে অভ্যন্তরীণ সকল কর্মকর্তাদের দিকে। সরু দৃষ্টি একবার ঘুরে আসে প্রত্যেকের মুখশ্রীতে। দৃষ্টি সরিয়ে আদেশের কণ্ঠে বলে, মেজর ওয়ালিউল্লাহর থেকে একটা পেন ড্রাইভ নিয়ে আসুন। দেখুন তো সেটা অন হয় কিনা, তাহলে হয়তো খুঁজে বের করতে পারবো কোন সিস্টেমে সমস্যা হচ্ছে। একজন সৈন্য মেজর ওয়ালিউল্লাহর কক্ষে যায়, তবে মেজর ওয়ালিউল্লাহ কক্ষে নেই। তবে টেবিলের ওপর তার ফোন, পেনড্রাইভ সহ ল্যাপটপ সব কিছু রাখা। তার মানে কাছাকাছি আছে। সে খুঁজল মেজর ওয়ালিউল্লাহকে, কিন্তু পেল না। তাই বাধ্য হয়ে তার বিনা অনুমতিতে পেনড্রাইভটা নিয়ে যায়। উপস্থিত সকলে প্রাণপণে চেষ্টা করছে যেন আজ রাতের মধ্যেই সব সমস্যার সমাধান করতে পারে। সকলে অধীর আগ্রহে সুবেদারের দিকে তাকিয়ে আছে। সুবেদার মেজর ওয়ালিউল্লাহর পেনড্রাইভটা ঢুকায় দর্পণের ল্যাপটপে। পেনড্রাইভটি অন হয়। সুবেদার উচ্ছ্বসিত হয়ে দর্পণে কিছু বলতে যাওয়ার আগে অসতর্কতার কারণে একটা ভিডিও ক্লিপ অন হয়ে যায়। সুবেদার তড়িঘড়ি করে ভিডিও বন্ধ করতে গেলেও দর্পণ থামিয়ে দেয় এবং ল্যাপটপটি টেনে সামনে আনে। উপস্থিত সকলে কৌতূহল হয়ে স্যারের সাথে ভিডিওটি দেখতে শুরু করে। ভিডিওটি তবে সেকেন্ড 2 যেতেই সকলের সিদ্ধারা সোজা হয়ে গেল। একে অপরের দিকে বিস্ফোরিত নয়নে তাকায়। দর্পণ স্তম্ভিত চিত্রে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সিয়াসা বদলেছে তার স্বভাব। চপলতা, চঞ্চলতা হাসির বদলে জায়গা করে নিয়েছে স্বল্পভাষী গাম্ভীর্যতা। মুচকি হাসি যেটিও কালভেদে দুষ্কর ঠেকছে। সর্বদা আর্লি রাইজারের ট্যাগ পাওয়া মেয়েটি এখন ঘুম থেকে উঠতে 10টা পার করে দেয়। তবু চোখ মেলতে তার অপরগতা প্রকাশ পায়। দেহে চঞ্চলতা বাচ্চম দূর হয়ে অলসতা এসে ভর করেছে। শাড়িগুলোকে অযত্নে অবহেলায় দেহ থেকে বিতাড়িত করা হয়েছে। দেহে জড়িয়েছে সালোয়ার কামিজ। সর্বদা সাজবিন থাকতে পছন্দ করা মেয়েটি এখন কমফোর্ট জোনকে অপেক্ষা করে চোখে কাজল লাগায়, চেহারায় লাগায় কৃত্রিম সরঞ্জামও। তার জীবনে মানে এখন মানিয়ে নেওয়া, তাই সে জোরপূর্বক সব কিছুকে নিজেকে মানিয়ে নিচ্ছে। সময় নিয়ে সাজগোজ করে চেহারার মলিনতা লুকায়। বাবার প্রত্যেকটা কথা কড়াই ঘণ্টায় মেনে চলে।
টু শব্দ করে না, জেদ দেখায় না। বাহিরে যাওয়ার কথা শুনলো তার মধ্যে অপরগতা, অলসতা, অনীহা দেখা যায়। মাথায় তেল দেওয়ার জন্য যেখানে আশরাফ সাহেবের এক দফা যুদ্ধ লেগে যেত, মেয়েটির সাথে সেখানে এখন মেয়েটি নিজ থেকে যে তেল দেয় চুলে। ঝলমলে চুলগুলোকে সর্বদা তেল চুপচুপি করে বেনুনি করে রাখে। অগোছালো এলোমেলো খোলা চুলগুলো রাখার কোনো দরকার নেই, কেননা যত্ন সহকারে সেই অগোছালো চুলগুলো গুছিয়ে দেওয়ার মানুষটি যে তার জীবন থেকে হারিয়ে গিয়েছে। এটো হাতে খাবারের প্লেট সামনে রেখে আশরাফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে সালোয়ার কামিজ পরিহিত নীরবে মাথা নত করে খাবার খেতে থাকা রমণীটিকে। খাবার নামছে না গলা থেকে, নামবে কি করে? চোখের সামনে হাসি খুশি প্রাণবন্ত মেয়েটিকে হারিয়ে যেতে দেখা মানে তাদের ঘরে সৌন্দর্য উজ্জ্বলতা হারিয়ে যাওয়া। সে কি করে সহ্য করবে পরিবর্তিত এই সিয়াকে? এখন আর তার টি শার্ট গুম করে না কেউ, ঝগড়া করে না। আশেপের ধ্যান ভাঙে সিয়াসার বমির শব্দে। খাবার টেবিল ছেড়ে সিয়াসা ছুটে যায় ওয়াশরুমে। সাইফ আশফাক আহমেদ চিন্তিত, টটস্তে পায়ে তাকে এগিয়ে পিছু পিছু যায়। বেসিন আঁকড়ে বমি করছে। ইদানিং খাবার খেতে গেলেই মেয়েটা শুধু বমি আসে। আজ তো করেই দিল। স্যার তাড়াতাড়ি পেছন থেকে মেয়েকে আগলে নেয়। আশরাফ এক গ্লাস পানি নিয়ে ছুটে যায়। সিয়াসা পানি খেয়ে দুর্বল হাসি দেয়। সাইফের বুকের ভেতরটা মুছে ওঠে মেয়ের ভেঙে যাওয়া চোখ মুখ দেখে। চোখে নিচে কালো প্রলেপ, চোখ মুখ শুকনো। সিয়াসা মৃদু হেসে বলল, আর খাবার খেতে ভালো লাগছে না পাপা, আমার পেট ভরে গিয়েছে। তোমরা খাও, আমি একটু শুয়ে থাকি। ইদানিং কিছু খেলেই বমি আসে, হয়তো অ্যাসিডিটি বেড়েছে। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সে ঘরের দিকে পা বাড়ে। সকলে নীরবে খাবার টেবিলে ফিরে যায়। মৃণালকে ঘুম পাড়িয়ে সাইফ নিঃশব্দে বিছানা থেকে উঠে দাঁড়ায়। দরজা খোলার শব্দে সে দরজার দিকে তাকায়। আশরাফ দরজা চাপাচ্ছে। সাইফ মৃদু হেসে শুধায়, কিছু বলবে? এসব কি শুরু করেছো দুলাভাই? কি করছি? সিরিয়াসলি দুলাভাই, এটা তুমি বলছো? মেয়েটার দিকে চোখ যায় না তোমার? তুমি কি দেখছো না কি অবস্থা হয়েছে মেয়েটার? না খেতে পারছে না ঘুমাতে পারছে, শরীর ভেঙে যাচ্ছে, একটু হাসি মুখ দেখা যায় না, আর না ঠিক করে কথা বলে। তুমি কি বুঝতে পারছো মেয়েটার ভিতরে ভিতরে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে? দৈহিক আঘাত সহ্য করা যতটা না কষ্টকর, তার চেয়ে কষ্টকর মানসিক যন্ত্রণা সহ্য করা। একজনকে ভালোবেসে ভুলতে পারলো না, এর মধ্যে তুমি অন্য এক জায়গায় বিয়ে দিতে চাইছো। মেয়েটা শেষ হয়ে যাবে দুলাভাই। শিয়া এখন যথেষ্ট বড় হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ সে এখন এটা বোঝে। আর সে নিজেই রাজি হয়েছে বিয়েতে, আমি জোর করিনি। হ্যাঁ হ্যাঁ বলেছি মিথ্যা, তো কি বলবো? বলতে পারো কি বলবো? বাবা হয়ে মেয়েকে এটা বলবো যে তার বাবার সামনে তার 5 মাসের গর্ভবতী মাকে গণধর্ষণ করা হয়েছে, আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, এটা বলবো? এটাই শুনতে চাইছো? ভেবে দেখেছো ওই মেয়েটির সামনে আমি দ্বিতীয়বার কিভাবে দাঁড়াবো? কোন সাহসে দাঁড়াবো? সব সময় সুপারম্যান বলে ডাকতে থাকা মেয়েটিকে কিভাবে বলবো তার বাবা সুপারম্যান নয়, একটা কাওয়ার্ড? আমার এই সাহস নেই। আমি নিজের সাথে চোখ মেলাতে পারি না, তোমার ওই সন্তানহারা বাবার সাথে চোখ মেলাতে পারি না। আশার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটুকুও নেই। অন্তত শ্বাস নেওয়ার জন্য আমি আমার মেয়েটিকে চাই। মেয়ের চোখে চোখ রেখে বাকি জীবনটা পার করতে চাই। মেয়েটির ওই চোখে বাবার জন্য ঘৃণা দেখলে যে আমি বেঁচে থাকার শেষ কারণটুকু হারিয়ে ফেলবো। সাইফ চিৎকার করে বলল, চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে। নাকের পাটা বারবার ফুলে উঠছে। ঠোঁট সহ পুরো শরীরে মৃদু কম্পন বয়ে গেল। আশরাফ শক্ত চাহনিতে তাকিয়ে রইল কন্দনরত দুলাভাইয়ের দিকে। নগ্ন দেহের স্ফীত উদর আঁকড়ে আত্মচিৎকার করছে স্থূল দেহের অধিকারী নারীটি। নারী দেহের পরপর দুজনের বিরতিহীন পাশবিক আধিপত্য চলছে। নারীটির চোখ বারংবার আড়িয়ে যাচ্ছে দৈহিক যন্ত্রণায়, কণ্ঠস্বর আটকে যাচ্ছে, তবুও সে ক্ষীণ কণ্ঠে চিৎকার করে যাচ্ছে, আমার বাচ্চারা মরে যাবে, দয়া করে ছেড়ে দিন আমায়, আপনাদের পায়ে পড়ি। অনতি দূরে খাকি পোশাকে আবৃত হাত পায়ে শিকলপর্ণ এক যুবককে 4 জন অনবরত আঘাত করে যাচ্ছে। আর যুবকটি তাদের পায়ে পড়ে কাছে ছটফট করছে, চেঁচাচ্ছে, অনুনয় করছে। তার স্ত্রী গর্ভবতী, তাকে ছেড়ে দিতে, বদলে তার প্রাণী
সে সব করতে রাজি, তবু তার স্ত্রীকে ছেড়ে দিক। সে কাউকে কিছু বলবে না। চোখের সাদা অংশে ছোট ছোট শিরা নেই, বিস্তৃত সুতো নেই, অংশগুলো লাল হয়ে উঠল। চোখের দুই কন্যার রক্তবর্ণ, ঠিক যেমনটা কান্না করার আগ মুহূর্তে চোখের অবস্থা হয়। তাহলে কি কঠোর মুখভঙ্গির মেজরটি কান্না করে দেবে এত এত মানুষের সামনে? সুবিধা, দিলজা সহ উপস্থিত সকলে মাথা নত করে নেয়, কিন্তু দর্পণ সে করে না। অ্যাডামস অ্যাপলটি একবার উপনিচ হয়েছিল, তারপর ওই কঠোর প্রলেপে আবৃত দেহে আর কোনো নড়াচড়া দেখা যায়নি। প্রবীণ ওই সিকিউরিটি ইনচার্জে থাকা লোকটির চোখ থেকে নির্বে অশ্রু গড়িয়ে পড়ল। একে একে কয়েকজন অফিসারের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তন্মধ্যেই কেউ হাঁপাতে হাঁপাতে ছুটে সে গতি থামে ওই কক্ষটিতে। চলন্ত ওই ভিডিও ক্লিপ দেখে তার মেজর ওয়ালিউল্লাহর দেহ সর্বশান্ত হয়ে আসে। রুদ্ধশ্বাস আটকে বলল, আপনি না বললে অন্য জিনিসে হাত দিতে পারেন না মেঘে বরপয় হোসেন। পৃষ্ঠদেশ পুরোটা রক্তে ডুবে আছে। রক্তকণিকাগুলো বাতাসের সংস্পর্শে জমাট বাঁধতে শুরু করেছে। অবিন্যস্ত চুলগুলো রক্তে ভিজে জট পাকিয়ে শুকিয়ে গিয়েছে। অনেকটা সময় যাবৎ নিপীড়ন চলছে, অনেকটা খুব সাধারণভাবে। ছোট্ট বাক্যটি পড়ে গেলেও আমরা সেকেন্ড সময় ব্যয় করে লম্বা শ্বাস নিয়ে একবার লাইনটির অর্থ বোঝার চেষ্টা করিনি। করা উচিত। লোকে বলে মানুষ নাকি নিজে নিজের মৃত্যু সৃষ্টিকর্তার থেকে চেয়ে আনে। লোকে মুখে শোনা এই কথাটির সত্যটা ঠিক কতটুকু বিশ্বাসযোগ্য? অন্তত এই মুহূর্তে এটা কুসংস্কার বই কি আর কিছুই মনে করতে পারছি না। এত জঘন্য মৃত্যু কেউ চেয়ে আনতে পারে না, কখনোই পারে না। শরীরের নিম্নাংশ লাশে পরিণত হয়েছে সে বহুক্ষণ। আশা জানে তার বাচ্চা দুটো আর নেই। তার প্রাণটা তখন গলদেশ পর্যন্ত এসে আটকে আছে শুধু। নর পিশাচরা তবুও অসন্তুষ্ট, এত সহজে প্রাণটা বের হতে দেবে না। আরও সময় নেবে, ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মৃত্যু দিয়ে ছাড়বে। আশা সেই থেকে ঘাড় কাত করে নিথর দৃষ্টিতে তাকিয়ে আছে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকা সাইফের দিকে। এক হাত পেটের উপর বাচ্চাদের আগলে রাখছে, বোঝাচ্ছে মা তাদের সাথে আছে। তখনও দুজন খুবলে নিচ্ছে তা দেহের মাংসপেশি। এতক্ষণে বোঝা গেল সাইফ কেন নিজামকে অমন উন্মাদের মতো খুন করেছিল। কেননা আশার দেহে আধিপত্য বিস্তারকারী দুজন আর কেউ নয়, বরং নাফিজ এবং নিজাম ছিল। আশার চোখের কালো অংশটুকু বাদে পুরোটা সাফেদ অংশ রক্তে টইটুম্বর। একটু পরেই হয়তো রক্ত গড়িয়ে পড়বে। ছটফট করতে করতে সাইফ একটা সময় থমকে যায়, আশার দিকে তাকিয়ে ছটফট করা বন্ধ হয়ে যায়। নিগুড় দৃষ্টিতে আশার দৃষ্টির জায়গা বদল দেখে। চোখে কথা বলছে আশা, তার কণ্ঠ হয়তো তার সঙ্গ ত্যাগ করেছে। সাইফ আশার দৃষ্টি অনুসরণ করে তাকাই অদূরে মেঝেতে পড়ে থাকা অচেতন ছোট্ট ছিয়াশার দিকে। হঠাৎ করে সাইফের ছটফটিয়ে উঠল। আঁকড়ে ধরা লোকটির পা ছেড়ে ক্ষুধার্ত যন্ত্রণায় চার হাত পায়ে ভর করে শিকল ভেঙে আগাতে চায় সামনে। কন্দনরত কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, তুমি এমনটা করতে পারো না আশা। ততক্ষণে বিকট শব্দে চারপাশ স্তব্ধ হয়ে যায়। আশার দেহে ঝাঁকি দিয়ে ওঠে, মুখ থেকে একদলা রক্ত ছিটকে বের হয়ে যায়। কানের ঠিক 1 ইঞ্চি উপর থেকে সরু গহ্বর মগজ সহ রক্তের ফোঁড়া গড়িয়ে পড়ে। আশার এক হাতে তখনও শক্ত করে আঁকড়ে ধরা কালো অস্ত্রটি। হরিণ শাবকের ন্যায় চোখ দুটি সাইফের দিকে তাক করা। সাইফ সেদিকে হয়তো বুঝতে পারে আশাকে শ্যুট করা শেখানো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আর আশা, সে হয়তো যেতে যেতেও সাইফকে ধন্যবাদ জানিয়ে গিয়েছে তাকে শ্যুট করা শেখানোর জন্য। সাইফের কারণেই তো সে তাড়াতাড়ি ওই নরকীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। দর্পণ আর পারে না চোখ খুলে রাখতে। নাকের পাটা ফুলে উঠছে বারংবার। বন্ধ নেটে খামছে ধরল নিজের পোশাকটি। মুখটি লাল হয়ে উঠল। ভিডিওটি বন্ধ হয়ে যায়। ঠিক 10 মিনিট পর্যন্ত সেনানিবাসের ওই কামরাটি থেকে টু শব্দ শোনা যায়নি। 10 মিনিটের মাথায় সুবিধারে নাক টেনে কেঁদে ওঠাই সেই নীরবতা ভাঙে। দুহাতে ইচ্ছে মতো ঘষছে চোখ মুখ, তবুও অনর্গল পড়তে থাকা অশ্রু আটকাতে পারছে না। পুরুষ মানুষেরও কত ভেদাভেদ। এক পুরুষ আরেক পুরুষের বর্বরতায় কাঁদছে। পৃথিবীর বড় আজব এক জায়গা, সৃষ্টিকর্তার বানানো একটা গেমি ল্যান্ড।
যেখানে এই মানুষগুলো গেমের অংশ, তাদের খেলতে আনা হয়েছে, অথচ তারা নিজেদের ভেবে বসেছে অধিপতি। উপস্থিত সকলে ব্যস্ত আছে, চোখের জল লুকাচ্ছে, পুরুষদের কাঁদতে নেই। তন্মধ্যে মেজর ওয়ালিউল্লাহর লেদারের বুট জুতো শব্দ তুলে এগিয়ে যায়, চেয়ার টেনে বসে কনফারেন্স টেবিলে থমথমে মুখে একটা মিনারেল ওয়াটারের বোতল তুলে নেয়। এক ঢোক গিলে ধীরে শব্দহীন বোতলটি টেবিলে রেখে দেয়। চোখ তুলে তাকায় নত মস্তকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। চেয়ারে গা এলিয়ে মৃদু উৎকণ্ঠার সাথে বলল, আপনি যেদিন যখন আমার জীবন বৃত্তান্ত বর্ণনা করেছিলেন মা, তখন আপনি একটা জিনিস ভুল বলেছিলেন। জানেন সেটা কি? লালা ভাই আরক্ত চোখ দুটো তুলে শীতল দৃষ্টিতে তাকায় দর্পণ। চোখে তার অবসাদ গ্লানি। সে আগে থেকেই জানতো আশা চৌধুরী মৃত্যুর কারণ, তবে স্বচক্ষে এর নির্মমতা সে সহ্য করতে পারল না। গত মাসে সে যখন সদর হাসপাতালে ভর্তি ছিল, তখন এক পৌর মহিলা যে ওই হাসপাতালের আয়া, তার সাথে তার পরিচয় হয়। কথায় সেই বলে ফেলে তার চাকরির প্রথম পর্যায়ে সে এক নির্মম দৃশ্য দেখেছে, যা সে আজ পর্যন্ত ভুলতে পারেনি। একজন আঘাতপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা তার গর্ভবতী মৃত স্ত্রীকে নিয়ে ছুটে এসেছিল। যমজ বাচ্চা ছিল পেটে। ডাক্তারের পায়ে ধরেছিল উন্মাদের মতো, অনুরোধ করেছিল তারা যেন তার স্ত্রীর চিকিৎসা করে। তার স্ত্রী ঠিক আছে, তার বাচ্চারা ঠিক আছে, চিকিৎসা দিলেই ঠিক হয়ে যাবে। ডাক্তাররা মুখ দেখেই বলে দিয়েছিল বডির অবস্থা ভালো না, তাড়াতাড়ি দাফন সম্পূর্ণ করুন। সেই যুবকটি তখন ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে মারধর করে। তার স্ত্রীকে বডি কেন বলছে? সেই আয়াটি নিজ মনে গল্প বলেছিল দর্পণের অবস্থানরত রুমের পরিষ্কার করতে করতে। দর্পণের সন্দেহবশত আয়াটিকে সাইপের ছবি দেখায়, জিজ্ঞেস করে এটাই কি সেই যুবকটি? আয়াটি তখন চোখ বড় বড় করে তাকায় দর্পণের দিকে, বলে এসব নিষিদ্ধ কথা বলতে তাদের নিষেধাজ্ঞা রয়েছে। সে কথা বলতে বলতেই বলে ফেলেছে। দর্পণ যেন কাউকে কিচ্ছু না বলে, তার জন্য অনুরোধ করতে শুরু করে। এগুলো জানাজানি হলে তাকে অনেক সমস্যায় পড়তে হবে, কেননা ওই লাশটি নিয়ে যাওয়ার পর সকল তথ্য মিটিয়ে দিয়ে গিয়েছে একদল লোক। এমনকি ডেথ সার্টিফিকেটও ঘুরিয়ে ফেলেছে, পোস্টমর্টেমও করতে দেয়নি। দর্পণ সেদিন শোনে সাইদ চৌধুরীর জীবনে ঘটে এক নৃশংসতার কাহিনী। তবে ওই আয়াটি বলেছিল তাকে খুন করা হয়েছে, তবে এটা খুন নয়, ফোর্সড সুসাইড ছিল। এটা সে জানতো না, আজকেই জানলো। আপনি বলেছিলেন ট্রেনিং এর সময় আমরা দুই বন্ধু ছিলাম, ফ্রাইড এবং আমি। কিন্তু পুরো তথ্য পালট করতে পারিনি। ট্রেনিং এর সময়কালীন আমরা দুজন নয় বড় তিনজন বন্ধু ছিলাম। বন্ধু শব্দটির গভীরতা কতটা সেটা আমাদের দেখিয়ে বোঝা যেত। এত গাঢ় বন্ধুত্ব ছিল। নাম জানতে চাইবেন না? আলান হুমকির ছিল। মেজর ওয়ালিউল্লাহ পুনরায় বলে। সকলে উৎসুক শীতল চাহনি মেজর ওয়ালিউল্লাহর দিকে। এক একে ধীর গতিতে সকলে চেয়ার টেনে বসে, দর্পণও বসে। মেজর ওয়ালিউল্লাহ নিজ থেকেই আবারও বলতে শুরু করলো। তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইবতিসাম গাফফারির বড় ছেলে ইবতিসাম এনাম। জেনারেল ইবতিসামের শতদার মিফটা এতটাই প্রকট ছিল যে সে নিজের ছেলেকে সেনাবাহিনীতে যোগদানের কোনরূপ সহায়তায় কিংবা সুপারিশ করেনি। নিজের যোগ্যতার খ্যাতি পাইছে। ফিলিপসনের সময় থেকে আমাদের তিনজনের পরিচয়। ধীরে ধীরে সে পরিচয় বদলে বন্ধুত্ব পরিণত হয়। আমরা তিনজনই ফিনিটেড হই। তবে সময় গড়াতে সাইবের দক্ষতা, সাহসিকতা, কাজে পক্ষে আগ্রহ ছড়িয়ে পড়ে পুরো সেনানিবাসে। খুব অল্প সময় সাইব পদোন্নতিও পেয়ে যায়। আমরা সকলে একত্রিত হয়ে আনন্দ উল্লাসের সাথে কাজ করতাম। জীবনের সোনালি সময় কাটাচ্ছিলাম আমরা তিনজন। আস্তে আস্তে আমাদের বন্ধু মহল বাড়তে থাকে। কাজ গিরকি শেষে বন্ধুরা মিলে 8 বা 100 কেস হ্যান্ডেল করা এবং দক্ষতা ও বুদ্ধিদীপ্ততার সাথে সফলতা অর্জন করায় আমাদের বন্ধু মহল বেশ আলোচিত সমালোচিত ছিল সেনানিবাসী। সে সোনালি সময়কাপে সুখের এক আলোকছোটা হয়ে অ্যাডভেঞ্চারের জীবনে আসার আগমন ঘটে। ছোট্ট একটা সহজ সরল বোকাশোকা বাচ্চা মেয়ে ছিল। তখন সবে মাত্র উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করত। সকাল 6টায় সাইফ সেনানিবাসে আসে। গতকাল লেট নাইট পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে। দেহ ক্লান্তি অবসাদের কমতি নেই। সেই ক্লান্তি অবসাদ আরও বাড়িয়ে দেয় সদ্য জয়েন করা সেনাপ্রধান জেনারেল আশফাক আহমেদ মেটা খচ্চর।
তেতোমুখী আস্ত এক করলা। লোকটা কোনোভাবেই সাইফকে সহ্য করতে পারে না। সকল সাইফকে ঝেড়েছে ইচ্ছে মতো, সাথে এক গাদা কাজ দিয়েছে। ওদিকে তার বন্ধুরা কর্মহীনতায় ভুগছে, কাজের চাপ না থাকায় জুনিয়রদের ওপর টহল দিচ্ছে, আর তাকে এসে সে খেপিয়ে যাচ্ছে। তাকে নিয়ে মজা লুটছে, দেখে নেবে সে প্রত্যেকটাকে। ওই জাটাল সেনা প্রধানের তার সাথে কি এমন শত্রুতা রয়েছে, এমন ভাব করে যেন তার মেয়ে নিয়ে সে টানা হেঁচড়া করেছে। একরাশ মেজাজ খারাপের বিরক্তির মাঝেই কেউ তার দরজায় টোকা দেয়। কোনো সৈন্যরা তো আর দরজায় টোকা দিবে না, তার তো দরজ গলায় সেলুট দিয়ে কথা বলবে। সাইফ চোখ তুলে তাকায় দরজার দিকে। আপাত মস্তক সাদা কলেজ ইউনিফর্মে আবৃত সিমসাম গঠনের একটি মেয়ে চোখ পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। সাইফ পা থেকে মাথা পর্যন্ত তাকায়। এই মেয়েকে চোখে মুখে আভিজাত্যের ছোঁয়া। তার কামরায় কোত্থেকে টপকালো। সে ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি চাই? পাপা। আমাকে কি তোমার পাপার মতো লাগছে? মেয়েটি মাথা নাড়ে। লাগছে না। সাইফ ফোঁস করে, তো আমার কাছে এসে পাপা পাপা করছো কেন? পথ ভুলে এখানে এসেছো? কাঁধের ব্যাগ আঁকড়ে মেয়েটি জড়সড় ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে, বারবার এদিক সেদিক তাকাচ্ছে। বাবাকে না বলে এসে সে যে খুব ভুল করেছে তা বেশ বুঝল আশা। আগে কখনো সে সেনানিবাসে আসেনি, বাবার কড়া নিষেধাজ্ঞা রয়েছে এই বিষয়ে। আজ বাবার জন্মদিন, তাই সে এসেছে বাবাকে সারপ্রাইজ দিতে। ড্রাইভার আঙ্কেলকে জোর করে নিয়ে এসেছে, কিন্তু এখানে সে বাবাকে খুঁজে পাচ্ছে না। বিশাল পরিধির এই সেনানিবাসে সে কি করে বাবাকে খুঁজবে? ফের আর চোখে ডেস্কে বসা লোকটির দিকে তাকালো, মিনমিন করে বলে, একটা আঙ্কেল বলেছে পাপার রুম এটা, তাই এসেছি আমি। তোমার পাপা এখানে চাকরি করে? নরম কণ্ঠে আসি একটু সহজ হয়, ঘন ঘন মাথা নেড়ে সায় জানায়। সাইফের ভুরু যুগল নড়চড়ে ওঠে, চেহারায় সন্নিগ্ধ ভাব ফুটে উঠেছে। মেয়েটির চেহারা কার যেন প্রতিচ্ছবি ফুটে উঠেছে, কিন্তু সে নিজের ভাবনা দূর করে তাড়িয়ে দেয়। ওই করল্লার ফ্যাক্টরি চারটার লোকের এত সুন্দর মেয়ে হবে কি করে? তবু সন্ধিয়ান কণ্ঠে শুধায়, নাম কি তোমার পাপার? আশফাক আহমেদ। আশা তটস্থ ভঙ্গিতে জবাব দেয়। সাইফের মাথায় ছোটখাটো একটা বাজ পড়ে, চল হা হয়ে যায়। এত সুন্দর মিষ্টি প্রোডাক্ট ওই করল্লার ফ্যাক্টরিতে উৎপাদন হলো কি করে? পুনরায় আগাগোড়া পর্যবেক্ষণ করে, ঠিক পুতুলের মতো মেয়েটি, চেহারায় বাচ্চা বাচ্চা ভাব, মকমলের ন্যায় মুখশ্রীর গাল দুটোতে হালকা গোলাপি আভা, চোখ দুটো ভাসা ভাসা টলমলে, ঠোঁট দুটো ঠিক সদ্য জন্মানো বাচ্চাদের ন্যায় পাতলা লালচে। মেয়েটির সৌন্দর্য যত না আকর্ষণ করলো সাইফকে, তার চেয়ে বেশি আকর্ষণ করে মেয়েটির পরিচয়। আশফাক আহমেদের মেয়ে মানেই দুর্লভ, দুষ্প্রাপ্য। মুহূর্তে সাইফ নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করে ফেল। বাপ ধমকাবে, হেনস্থা করবে, খাটাবে, আর মেয়ে ভালোবাসবে, আদর করবে, চুমু খাবে। বাহ, জীবন সুন্দর। তার মেজাজ খারাপ উবে যায়। চমৎকার হেসে হুড়মুড় করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চটপটে গলেই বলে, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, ভেতরে এসো। এটাই তোমার পাপার অফিস রুম, এসো এসো। পাপাকে তো দেখছি না, পাপা কোথায়? আসবে আসবে, একটু পরেই এসে পড়বে, তুমি বসো। আশা কচ্ছপের গতিতে ভেতর ঢোকে। সাহেব নিজের সামনের চেয়ারটা এগিয়ে দেয়। আশা অস্বস্তি আঁকড়ে চুপ করে চেয়ারে বসে, আর সাহেব সে নির্লজ্জের মতো সামনের চেয়ারে বসে সেই থেকে এক দৃষ্টিতে দেখিয়ে চলেছে তাকে। একবারের জন্য দৃষ্টি এদিক ওদিক হচ্ছে না। এরই মাঝে সে আশার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত সব তথ্য কালেক্ট করা হয়ে গিয়েছে। আশা চুপচাপ কলের পুতুলের মতো শুধু জবাব দিচ্ছে। আশাকে বসিয়ে রেখে সাইফ ওয়ালিউল্লাহকে ফোন দেয়। ফোন তুলতেই সাইফের অদ্ভুত প্রশ্নে ওয়ালিউল্লাহর ভুরু কুঁচকে যায়। এই অলি, করলার ফ্যাক্টরি থেকে স্ট্রবেরি কিভাবে উৎপাদন হয় রে? ওই শালা বিনে দুপুরে কাজে খাইছিস নাকি? কাজের চাপে মাথা বিগড়ে গিয়েছে। আরে না, বল না। এই, আমি কি চাষি যে এইগুলো জানবো? হয়তো করলা আর স্ট্রবেরি বীজের একসাথে চাষ করছে। বেটা করলা স্ট্রবেরি খেতে গিয়ে চরিত্র ধুইয়ে বসেছিল বোধহয়, নয়তো এমন সুন্দর মেয়ে আসবে কোত্থেকে রে? তুই কিসের কথা বলছিস সেই ফেকে? ওয়ালিউল্লাহ বিরক্ত হয়ে প্রশ্ন করে। সাইফ কিছু বলতে যাবে, তার আগেই আশফাক আহমেদের তেতোমুখী হুঙ্কার ভেসে আসে। সে তড়িঘড়ি করে এগিয়ে যায়। আশফাক আহমেদ ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে সাইফের দিকে। তুমি আমার মেয়েকে এখানে বসিয়ে রেখেছো কোন সাহসে? আমি তো আপনার আমানতের হেফাজত করেছি স্যার।
পথ ভুলে এদিক ওদিক চলে যেত। তুমি আমাকে গর্ধব পেয়েছো? ইচ্ছে করে ওকে এখানে বসিয়ে রেখেছো, আমার কাছে যেতে দাওনি। আমি তোর সঠিক পরিচয় জানার চেষ্টা করেছিলাম স্যার। ভেবেছিলাম কেউ আপনার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আপনার আবার এত সুন্দর মেয়ে থাকতে পারে নাকি, তাই আমি জিজ্ঞেস করেছিলাম আসলেই ও আপনার মেয়ে কিনা। কি বললে তুমি? আশফাক আহমেদ ফের হুঙ্কার ছেড়ে বলল। ইতিমধ্যে এনাম, ওয়ালিউল্লাহ সহ তার বন্ধুরা কামরার বাহিরে জড়ো হয়ে উকিঝুঁকি মারছে, ঘটনা বোঝার চেষ্টা করছে। কি বললাম স্যার? আমার মেয়ে থাকতে পারে না। পারে, কিন্তু করলা গাছ থেকে তো আর স্ট্রবেরি উৎপন্ন হতে পারে না। করলা গাছ থেকে করলা উৎপন্ন হবে, স্ট্রবেরি কি করে হলো? সাইফ অবুঝ গলায় বলল। আশফাক আহমেদ খেপে যায় সাইফের বেহুদা কথাবার্তায়। আশার দিকে রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ধমকে উঠল। আমি বারণ করেছিলাম না এখানে কখনো আসবে না? পরপরই আশার ড্রাইভারকেও ধমকে উঠল। ও একটা বাচ্চা মেয়ে, ও বলবে আর তুমি নিয়ে আসবে। ড্রাইভার কাছে মুচু মুখে দাঁড়িয়ে রইল। আশফাক আহমেদ বাহিরে গিয়েছিল। সেনানিবাসের বাহিরে আশার গাড়ি দেখে সে ছুটতে ছুটতে এসেছে। কর্মজীবন জড়িত আজ পর্যন্ত কোনো কিছুতে মেয়ের ছায়া পড়তে দেয়নি। আজ যেন মনে অজানা সংখ্যা আঁকড়ে ধরল। তড়িৎ গতিতে মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ে সেখান থেকে। চলন্ত গাড়ি আশফাক আহমেদের আগে গজগজ করছে। আশা মুখ ছোট করে গুটি বসে আছে। হাতে তখনও একটা গোলাপ ফুল বাবার জন্য এনেছিল, এখনও সাহস করে দিতে পারেনি। কিয়ৎকাল বাদ সে ভয়ে ভয়ে বাবার দিকে ফুলটা এগিয়ে দেয়। বাবার দিকে মিনমিন করে বলে, শুভ জন্মদিন পাপা। আশফাক আহমেদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। এক হাতে মেয়েকে বুকে আগলে নেয়। বাবা আগলে নিতেই আশা প্রফুল্ল চিত্রে হেসে উঠল। আশফাক আহমেদ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোমায় আমি বারণ করেছিলাম এখানে কখনো আসবে না আশা। তুমি আজ যেটা করেছো মোটেও ঠিক করোনি। আমি তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম পাপা, দুঃখিত। আশফাক আহমেদ কথা বলে না। তার মনে যে অযথায় ভয় জেঁকে বসেছে। তারপর যাই হোক না কেন তার সন্তানদের উপর যেন কোনো বিপদ না আসে। আশা কারো চোখে পড়ুক এটা সে কখনো চায় না। না চায় তো আশফাকের মনে ভয় দানা বাঁধে। আর সেই ভয়কে বাস্তবিক রূপ দান করে সাইফ চৌধুরী এবং ইফতেশিয়াম এনাম। সেই পরিচয়ের পর থেকেই আশার প্রত্যেক জীবনের অংশ হয়ে ওঠে সাইফ নাচর বান্দা। প্রত্যেকদিন কলেজ গেটের সামনে, কোচিংয়ের সামনে, আশরাফের স্কুলের সামনে, তো কখনো আশার বারান্দা বরাবর জারুল গাছটির নিচে প্রগাঢ় হাসিমুখ নিয়ে দাঁড়িয়ে থাকত। সদ্য যুবতী তকমা পাওয়া মেয়েটি অনায়াসে বুঝে যেত সাইফের মনোবাসনা। রাগ দেখালে চুমু ছুটত, কাছে আসলে বাচ্চাদের মতো আবদার করত। তাকে কেন ভালোবাসা যায় না? বাবাকে বলে দেওয়ার হুমকি দিলে সাইফ নির্বিকার বলতো, ঠিক আছে বলে দাও। হুমকি দিলেও এসব বিষয়ে বাবাকে কখনো বলতো না আশা। সাইফও পিছু ঘোরা বন্ধ করে না, বরং দিনকে দিন মেয়েটির অনুমতির ব্যতীত তার উপর একটু আধটু অধিকার ফলাতে থাকে। নিজের প্রিয় মানুষটিকে নিজের মতো করে যত্ন করত। কলেজ থেকে যখন ঘমাক্ত শরীরে বের হলেই দেখতে পেত ঠান্ডা পানির বোতল হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে সাইফ। প্রচণ্ড অধিকারবোধ খাটিয়ে মেয়েটি ঘাম মুছিয়ে দেওয়ার রোজকার নিয়ম ছিল। আর মেয়েটি বারণ করতে পারত না, কিংবা করলেও শুনত না। অতি ক্ষীণ সময়ে নব পরিস্ফুটিত যুবতী মনটিতে প্রেমময় দোলা দিয়ে যায় সাইফ নামক তেরা নাচরবান্দা ব্যক্তিটি। সাইফের এমন পিছু পিছু ঘোরা, তার যত্ন নেওয়া, তার কাছে আসলেই বাচ্চাদের মতো আবদার করা। তার বাবা আজ তাকে কি বলেছে, এমন ব্যবহার করছে, এগুলো আক্ষেপ নিয়ে বলা আশার খুব ভালো লাগতো। সাইফ প্রথম পুরুষ যে প্রেম নিয়ে হাজির হয় আশার জীবনে, যেটি ফিরিয়ে দেওয়ার সাধ্য আশার ছিল না। জড়িয়ে পড়ে প্রেম নামক এক ওষুধহীন রোগে এবং 2 বছর বাবার আড়ালে চুটিয়ে প্রেম করে। সাইফ একজন সাহসী, চৌকস, তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ততার মানুষ হলেও বন্ধুদের কাছে ঠিক এর উল্টো চরিত্র প্রকাশ পেত। বন্ধুদের সঙ্গে সাইফ বোকাশোকা, ফাজিল, দুষ্টু, হাস্যরসনাত্মক একজন মানুষ, এটাই স্বাভাবিক। পৃথিবীতে এই বন্ধুত্ব সম্পর্কটা যে বড়ই বিশেষ এবং অনন্য। সাইফের এই দ্বিচারিতার কারণেই বহু সময় সব কিছু এড়িয়ে যেত। তেমনি সাইফের দৃষ্টি থেকে এড়িয়ে গিয়েছিল কারোর হিংসাত্মক লোভী দৃষ্টি। গতকাল সারারাত এনাম এবং ওয়ালিউল্লাহ সাইফের ফ্ল্যাটে ছিল। এমন প্রায়শই থাকে তারা।
তিনজনে সারা রাত বিছানার এপাশ ওপাশ গড়াগড়ি করেছে তো কতক্ষণ দাবা খেলেছে, কিংবা আদা খাওয়া হার্ড ড্রিঙ্কসের ক্যানের বোতলগুলো ছুঁড়ে মারছে পাশের ফ্ল্যাটের বারান্দায়। আড্ডার মাঝেই এনাম জিজ্ঞেস করে সে আশাকে নিয়ে কতটা সিরিয়াস, ভবিষ্যতে কি ভেবেছে। বাইরে হোক কিংবা বন্ধুমহল হোক না কেন, কোনো ক্ষেত্রেই সাইফ আশাকে নিয়ে চর্চা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবু বন্ধুর প্রশ্ন উপেক্ষা করার ক্ষমতা তার মাঝে ছিল না। সে চিলমুটে হাসতে হাসতে জবাব দেয়, জেনারেল আশফাক আহমেদের কাছে প্রস্তাব পাঠাবে, রাজি হলে হবে, নয়তো তার সামনে থেকে তুলে নিয়ে যাবে, বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে হাজির হবে। বন্ধুর ফাজলামোর কথার পরিপ্রেক্ষিতে হাসির রোল পড়ে যায় কামরাটিতে। তার ঠিক এক সপ্তাহের মাথায় আশফাক আহমেদ সাইফ ও আশার সম্পর্কের কথা জেনে যায় এবং আশার বিয়ে ঠিক করে ফেলে। তবে পাত্রবেশে নিজের বন্ধু ইফতিশিয়াম এনামকে দেখে বুঝতে বাকি থাকে না সাইফ বন্ধুদের কাছে ঠকে গিয়েছে। আশফাক আহমেদ কিভাবে জানতে পারল সেটাও পরিষ্কার হয়ে যায়। এনামের কাছে গিয়ে জবাবদিহিতা করলে এনাম মৃদু হেসে নীরবে চলে যায়। বন্ধু থেকে পাওয়া সামান্য আঘাত সাইফকে অনেকটা ক্ষত বিক্ষত করে। তবে সব বাধা উপরে সাইফ আশাকে নিজের করে নেয়। বিবাহিত 2 বছরের মাথায় আশা অন্তঃসত্ত্বা হয়, সেটাও আশা নিজের ভুলের কারণেই। এ নিয়ে সাইফ আর আশফাক আহমেদের মধ্যে দ্বন্দ্বের শেষ ছিল না। আশার বয়স কম ছিল, উপরন্ত সে নরম ধরনের মেয়ে, সে কখনোই প্রসব বেদনা সহ্য করতে পারবে না। তার মেয়ের কিছু হলে সে সাইফকে ছেড়ে কথা বলবে না। গর্ভ অবস্থার পুরো সময়টা আশা তার কাছে থাকবে, এমন আরও বহু নিয়ম কারণ তৈরি করে। সে দাঁতে দাঁত চেপে শ্বশুরের সব উৎপাত মেনে নেয়। দিন শেষে সে বাবা হচ্ছে, এটাই সবচেয়ে বড় আনন্দ। আশাও বেবি ক্যারি করার জন্য মানসিক এবং শারীরিকভাবে দুটো দিক থেকে স্ট্রং ছিল। অতঃপর সিয়াশার জন্ম হয় এবং আশা একদম সুস্থ সবলভাবে মেয়ের জন্ম দেয়। একটা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছিল সাইফ। বিবাহের 7.5 বছর স্বপ্নের মতো কাটলো সাইফের কাছে। তবে সাইফ হয়তো ভুলেই বসেছিল, তার আনন্দের জীবন শুরু হওয়ার আগেই কেউ তার সুখের ওপর কুনজর দিয়ে বসেছিল। সিয়াশা তখন কেবল 5.5 বছর বয়সের। সাইফ ট্রাই7 নামক কেসটির সাথে জড়ায় সে ব্যস্ত সময় পার করছিল। সেই ব্যস্ততায় খানিক ভাটা পড়ল আশা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়। আশা ওয়াজ প্রেগনেন্ট উইথ 2 ফিটাস। স্ত্রী দ্বিতীয়বার অন্তঃসত্ত্বার কথা শুনে সাইফ 1 সপ্তাহ পলাতক ছিল। এবার তার শ্বশুর তাকে পেলে রিমান্ডে দিয়ে ছাড়বে। আশফাক আহমেদ বেশ চিন্তিত হয় মেয়েকে নিয়ে। তারা ট্রাই7-এর সাথে যুক্ত হয়েছে 6 মাস প্রায়। ব্যস্ততা বেড়েছে জীবনের ঝুঁকি। এর মধ্যে সিয়াশা এবং আশার নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাদের দুজনের মধ্যে একজন সবসময় তাদের সাথে থাকা প্রয়োজন। এর মধ্যেই আশার অন্তঃসত্ত্বার খবর আশফাক আহমেদকে শঙ্কিত করে তুলেছে। সাইফ ফিরে আসে 8 দিনের মাথায়। বাড়িতে নাকি সোজা সেনানিবাসে যায়। ভয়াল দেহে কচ্ছপের গতিতে বন্ধুদের খুঁজতে খুঁজতে অফিসে ঢুকলেই সাথে সাথে একজন শূন্য বলে ওঠে তাকে আশফাক আহমেদ নিজের অফিসে ডেকেছে। সাইফ দাঁত খিচিয়ে দাঁড়িয়ে যায়। একটা জুনিয়র সেনা কর্মকর্তা বলেছিল আজ আশফাক আহমেদ অফিসে আসেনি, তাই এসেছিল, কিন্তু বিধিবাম ভাগ্য তার সহায় নেই। লম্বা লম্বা শ্বাস নিয়ে এসে এগিয়ে যায়। যেতে দেখা মিলে ওয়ালিউল্লাহ সহ তার বাকি 2 বন্ধুর বেরং মুখ। সাইফকে দেখতেই ওয়ালিউল্লাহ ক্ষিপ্ত হয়ে তেড়ে আসে তার দিকে। কলার চেপে চিপিয়ে বলল, শালা বার পড়বে তুই, বেতন আমাদের কাটবে কেন? সাইফ কপাল কুঁচকে নির্লিপ্ত চিত্রে কলার ছাড়িয়ে নিল। ভাবনি বলল, বন্ধুরা বন্ধুর সকল সুখে দুঃখে পাশে থাকে। আগামী 2 মাস আমার বেতনও থাকবে না, তোদেরও থাকবে না। এটাই তো আসল বন্ধুত্ব, এনজয় কর। ওয়ালিউল্লাহ আরও তেতে উঠল সাইফের কথায়। সাইফ কোথায় আছে জানতে চেয়েছিল আশফাক আহমেদ। তারা জবাব দিতে না পারে তাদের 2 মাসের বেতন কেটে দেয়। সে ভাবছে তারা মিথ্যা কথা বলছে। ওয়ালিউল্লাহ 2-1টা ঘা বসিয়ে দেবে। তার আগে বাচ্চা কণ্ঠে কেউ পাপা বলে চেঁচিয়ে উঠল। ওয়ালিউল্লাহ থেমে যায়। সাইফের মুখচ্ছি চকচক করে উঠল মেয়ের কণ্ঠে। মেয়ে এখানে? এর মানে তার শাস্তি অর্ধেক মওকুফ। সে চমৎকার হেসে ঘাড় কাত করে শ্বশুরের কামরা দরজা আগড়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটির দিকে তাকায়। পরনে তার ভেজিটেবল প্রিন্টেড রম্পার। বাবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। সাইফের ভেতরে অনুশোচনা, রাগ হয়। এই বাপ মেয়ের কারণে সে তার মেয়ে থেকে 7 দিন দূরে ছিল।
সে কি বলেছে নাকি বেবি নাও? মেয়ে প্রত্যেকবার এমন ভুল করবে আর বাপ বন্দুক তাক করবে তার কপালে। অসহ্য। আলগোছে ছুটে যায় মেয়ের কাছে, হাঁটু গেড়ে বসে অজস্র চুমুতে ভরিয়ে তোলে ছোট্ট মুখটি, আদুরে গলায় বলে, পাপ্পা সরি প্রিন্সেস, তোমার নানু ভাই আমাকে খুব বকে তাই লুকিয়েছিলাম। এই দেখবে এখনও বকবে আমায়, ঠিক তোমার টিচার্সরা তোমায় যেমন বকে তেমন। ছিয়াশা পিটপিট করে তাকিয়ে থাকে বাবার দিকে। বাবাকে নানু ভাই বকে টিচার্সদের মতো, তাহলে তো পেটায়ও। অনতি বিলম্বে ছোট্ট মুখটিতে রাগ দেখা গেল। থমথমে মুখে বাবার হাতটি ধরে ভেতরে নিয়ে যায়। আশফাক আহমেদ খেয়ে ফেলা দৃষ্টি তাক করে সাইফের দিকে। সাইফ কাচুমচু করে মেয়ের দিকে তাকায়। ইশায় বলে, দেখছো তোমার নানু ভাই আমায় কিভাবে ভয় দেখাচ্ছে? সিয়াশা গম্ভীর মুখে নানু ভাইকে ধমকে উঠল, নানু ভাই চুপ চুপ চুপ, আমার পাপাকে বকছো কেন? তুমি পচা, তোমায় আমি একটু ভালোবাসি না। আশফাক আহমেদের রাগি মুখটা চুপসে যায় নাতনির কথায়। নাতনির সামনে কোনো ক্রমে সেই রাগ দেখাতে পারবে না, তাহলে নাতনি তাকে ছেড়ে কথা বলবে না। সেখানে চাপা কণ্ঠে বলে, আমার মেয়েকে প্রপার টাইম, কেয়ার এবং নিরাপত্তা না দিতে পারলে তোমায় আমি দেখে নেব। নানু ভাই। সিয়াশা আবার গম্ভীর গলায় সাবধানী বার্তা ছুড়ে নানু ভাইয়ের উদ্দেশ্যে। আশফাক আহমেদ চুপ হয়ে যায়। সিয়াশা চটপট বাবা গালে চুমু দিয়ে প্রগাঢ় হেসে বলে, নানু ভাইকে বকে দিয়েছি পাপা, আর তোমায় ভয় দেখাবে না, বকবে না। থ্যাংক ইউ প্রিন্সেস। আশফাক আহমেদ আর চোখে বাবা মেয়ের আহ্লাদ দেখে গমগমে স্বরে বলে, গিন্নিকে নিয়ে বাড়িতে যাও, আশা চিন্তা করছে। যাচ্ছি, ধন্যবাদ আব্বু। তোমায় বারণ করেছি না অফিসে আব্বু বলবে না স্যার বলবে? সব সময় তারামো, যেটা বারণ করব সেটা আরো বেশি বেশি করে করো। ঠিক আছে আব্বু, আর কখনো আমি অফিসে আপনাকে আব্বু বলে ডাকবো না। এখন আসি আব্বু, নিজের খেয়াল রাখবেন আব্বু। স্যাপ মিটিমিটি হেসে বলল। আশফাক আহমেদ তীব্র রোশানলে তেড়ে গেল তার দিকে। সহসা সিয়াশা নানুভাইকে চোখ রাঙিয়ে থামিয়ে দেয়। শাহাদাত আঙ্গুল তুলে থমথমে মুখে বলে, তোমায় বারণ করেছি না আমার পাপাকে বকবে না। আশফাক আহমেদ দাঁতে দাঁত চেপে রাগ গিলে নেয়। আব্বু বলবে না বলো 4-5 বার আব্বু বলেছে, বেয়াদব ছেলে কোথাকার। টাই 7 কেসটি নিয়ে কাজ করছে সাইফ, প্রায় 6 মাস হয়ে আসলো। আগামী মাসের প্রথম সপ্তাহে কেসের চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে সময় করাতেই কেসটি ভারী পড়তে লাগলো তাদের উপর। কেস জড়িত সকল কর্মকর্তাদের এক একে করে সরিয়ে দেওয়া হচ্ছিল। কাউকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে তো কেউ সত্যের পথ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে, তো কাউকে ক্ষমতা দ্বারা সরিয়ে দেওয়া হচ্ছে। মেজর আমিন গাজী সহ 4 স্বনামধন্য কর্মকর্তাকে খুন করা হয়। আশফাক আহমেদকে রাষ্ট্রীয়ভাবে স্থানান্তরিত করা হয় বান্দরবান সেনানিবাসে। বিপরীত পক্ষ এতটাই ক্ষমতাধর, তখন আসার গর্ভ অবস্থার 5 মাস পদার্পণ করেছে কেবল। সাইফ এতটাই ব্যস্ত থাকে যে কোনো দিন রাতে বাড়িতেও আসতে পারে না। তেমনি আশফাক আহমেদও। পরিবারের সুরক্ষা তখন খুবই শোচনীয়, তবে পিছু হাঁটার কোনো উপায় ছিল না। আন্না সাইফ পিছু হাঁটবে। আশফাক আহমেদ তখন বেশ বুঝতে পারে তারা ভুল জায়গায় হাত বসিয়েছে। সে সাইফকে বহুবার বলে, যে পর্যন্ত যা এগিয়েছে আর না, ফিরে আসি। কিন্তু সাইফ মহাতেরা, সে পিছু হাঁটবে না। রক্ষক যখন ভক্ষক হয় তার থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। সাবেক সেনাপ্রধান জেনারেল ইফতিসাম গাবদারি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুনামধন্য ক্ষমতাধর কর্মকর্তা ছিলেন। তবে এর বাইরেও যে তার একটা পরিচয় রয়েছে সেটা সাইফকে স্তব্ধ করে দেয়। চূড়ান্ত শুনানির 2 সপ্তাহ আগে সাইফ বনানীতে এক মন্ত্রীর ফার্ম হাউসে অভিযান চালায়। এই ডার্ক সাইডের সকল লিড কমান্ডারদের গোপন মিটিং ছিল সেখানে। সেখানে অবাক হয়ে যায় জেনারেল ইফতিসাম গাদ্দাফিকে সেই মিটিংয়ে দেখে। তার চেয়ে অবাক হয় যখন জানতে পারে সেই এই সকল কিছু লিডার। সাইফ নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারে না। এতদিন যাকে সে শ্রদ্ধা করে আসতো, যার পথ অনুসরণ করে নিজেকে ক্যারিয়ার গড়েছে, সেই দেশটার শান্তি হরণ করছে। নিজের উপর সাইফের ঘৃণা হতে লাগলো। সেই ক্ষমতা দেওয়া হয়েছে সাধারণ মানুষ দেশের রক্ষাতে, সেই ক্ষমতা তাদেরই বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই সাইফ নিজের আবেগ অনুভূতির সামনে নিজেকে ইস্পাতে পরিণত করে। এক কঠিন সিদ্ধান্তে উপনীত হয়। সে ভেবেছিল গোড়া যদি উপড়ে দেওয়া হয় তবে সেটা আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই নিয়ম ও উপরমহলের আদেশের বিরুদ্ধে গিয়ে সেদিন অতর্কিত হামলা চালায় সে ফার্ম হাউসে।
তার আদেশেই সেনাবাহিনীর একটা গ্রুপ ব্রাশ ফায়ার করে, যে হামলায় উপস্থিত সকলে নিহত হয় জেনারেল ইফতিশিয়াম গাদ্দাফি সহ। সেদিনেই চরম বিদঘুটে সত্যের সকল প্রমাণ জড়ো করে সাইফ ঘরে ফিরে আসে। শুনানি 2 সপ্তাহ আগে সাইফ কোর্টে সাবমিট করার জন্য সকল প্রমাণ কালেক্ট করে ফেলে। কোর্টের কাছে জবাবদিহিতা করতে তারা প্রস্তুত করে নিজেদের। বিজয়ের উল্লাস বয়ে যায় সেনানিবাস সহ ট্রাই 7 নিয়ে কাজ করা প্রত্যেকটি সোলজারদের পরিবারের মধ্যে। এখন আর কোনো বিপদ নেই, গোড়া থেকেই তো সব শেষ করে দিয়েছে সাইফ। তবে সবসময় আমরা যেমনটা আশা করি তেমনটা হয় না। সাইফকে ভুল প্রমাণিত করে কোর্টের শুনানির 1 সপ্তাহ আগে থেকেই পরিস্থিতি কেমন উল্টে যেতে থাকে। আনন্দ উল্লাস শোকে পরিণত হতে থাকে। হঠাৎ করেই সাইফের মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বান্দারবন সেনানিবাসে থাকা অবস্থায় আশফাক আহমেদের উপর হামলা হয়। ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়, শুধু ডান হাত আর বাঁ পায়ে ফ্র্যাকচার হয়। সে পুরোপুরি অচল হয়ে পড়ে সেখানে। সাইফ কোন দিক থেকে কোন দিকে যাবে ভেবে ওঠার আগেই ওয়ালিউল্লাহর ছোট বোন নিখোঁজ হয় এবং পরের দিন তার ওয়ালিউল্লাহর ছোট বোনের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। সব মিলিয়ে সাইফ বিধ্বস্ত, এলোমেলো হয়ে ছুটছিল দিক বিদিক উদ্ভ্রান্তে নেয়। জেনারেল ইফতিশিয়াম গাদ্দাফিকে তো মেরে ফেলা হয়েছে, তবে এখন আবার কারা করছে এগুলো সেই খোঁজে সেনাবাহিনীরা ফের তৎপর হয়। তবে সময় তাদের সঙ্গ দেয় না। সাইফ নিজকর্মে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে পরিবারের দিকে নজর দিতে ভুলে যায়। দেখতে দেখতে কোর্টের শুনানির দিন এসে যায়। সাইফ দৃঢ়চিত্তে নিজ জায়গায় স্থির থাকে। সিয়াশাকে 5 বছর বয়সেই প্রি স্কুলে ভর্তি করা হয়। গতকাল তার পরীক্ষা শুরু হয়েছে। আশার শরীর আগের তুলনায় অনেকটা ভারী হয়েছে। টুইন বেবি ক্যারি করা উপরন্ত আশা সংবেদনশীল, নরম। উঠতে বসতে চলাফেরা করতে তার খুব কষ্ট হয়। তাই গার্ড এবং একজন ন্যানি তাকে রোজ স্কুলে নিয়ে আসে। পরীক্ষার সুবাদে স্কুলের সকল বাচ্চাদের মা বাবা তাদের সন্তানদের স্কুলে নিয়ে আসে, কিন্তু সিয়াসের সাথে কেউ যায় না। এটা নিয়ে সিয়াসার প্রচুর মন খারাপ হয়। তার বাবা মা কেন তার সাথে যায় না? গতকাল বাসে এসে এটা নিয়ে প্রচুর কান্নাকাটি করেছে সিয়াসা। মাকে রাগান্বিত গলায় বলে, তুমি একটা পচা মোটু, আমি তোমায় ভালোবাসি না। সারা দিন শুধু বিছানায় শুয়ে থাকো। আর সবার মায়েরা তো এইভাবে বসে থাকে না, তারা সবাই তাদের ছেলে মেয়েকে স্কুলে দিয়ে যায়। তুমি কেন যাও না আমায় নিয়ে? আমি ন্যানির সাথে স্কুলে আর যাব না। আশা ছলো ছলো নয়নে মেয়ের অভিযোগগুলো শোনে। মনে মনে প্রচুর অসাহিত্য বোধ করে মেয়েকে কিভাবে বোঝাবে তার শারীরিক অবস্থার কথা। এদিকে মেয়ের কথায় তার মন খারাপ হয়ে যায়। সিদ্ধান্ত নেই আগামীকাল থেকে সে যত কষ্টই হোক না কেন সিয়াসাকে নিজে স্কুলে নিয়ে যাবে। পরের দিন সকালবেলা সিয়াসার খুশির অন্ত নেই। মাতার সাথে স্কুলে যাবে এখন থেকে। কিছুক্ষণ পরপর এসে মাকে জড়িয়ে ধরে চুমু খাবে আর কৌতূহলী গলায় জিজ্ঞাসা করবে, তোমার পেটও এত বড় কেন? আশা হাসি মুখে বলে, এখানে 2টো পুতুল রয়েছে তাই। সিয়াসা ফ্যাল করে তাকিয়ে থাকে মায়ের দিকে। সেদিন আশা কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ে মেয়েকে নিয়ে। সাইফকেও বলেনি যে সে আজ বের হচ্ছে। আশা সেই বের হয় তার কাল হয়ে দাঁড়ায়। সিয়াসার পরীক্ষা শেষ হতেই তারা ভিড় ঠেলে বের হচ্ছিল, কিন্তু গাড়ি পর্যন্ত আর যেতে পারেনি। সবাই বের হয়ে গেল। যখন তারা কেউ না আসে তখন ড্রাইভার সব জায়গায় খুঁজতে থাকে। না পেয়ে সাইফকে জানায়। সাইফ আশ্চর্য হয়ে গেল আশা বাড়ি থেকে বের হয়েছে শুনে। তার মনে ভয় জেগে বসল। সে বুঝতে পারে এসব প্রি প্ল্যান্ড। সে উদ্ভ্রান্তের মতো ছুটে যায় সিয়াসার স্কুলে। সব ফোর্স লাগিয়ে দেয় স্ত্রীর সন্তানের খোঁজে। ঢাকার এমন কোনো জায়গা বাদ নেই যেখানে সে খোঁজেনি। দেখতে দেখতে 12 ঘন্টা পার হয়ে গেলেও সাইফ তাদের কোনো খোঁজ পায়নি। তখনই ওয়ালিউল্লাহর ফোনে একটা মেসেজ আসে। আশা সিয়াসাকে খুঁজে পেতে হলে যেন সে বোনের হত্যার বিচার দাবিতে করা মামলা উঠিয়ে নেয়। সাইফ প্রতিবাদ করে ওঠে সেখানেও কোনোভাবেই ওয়ালিউল্লাহকে মামলা উঠিয়ে নিতে দেবে না। কিন্তু ওয়ালিউল্লাহ সে সাইফের কথা শোনে না। মিলান কণ্ঠে বলল, একজন মেয়ে মানুষের জন্য আমি 2টো জীবন্ত প্রাণ বলে দিতে পারি না। সাইফ বলার মতো কিছু পেল না। ওয়ালিউল্লাহ বিনা শব্দ ব্যয়ে মামলা উঠিয়ে নেয়। সাথে সাথে সাইফের ফোনে একটা ভিডিও আসে, সাথে একটা অ্যাড্রেস। ভিডিওটিতে সিয়াসা মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছে আর এক যুবক তাকে জোর করে মায়ের কাছ থেকে ছাড়িয়ে নিচ্ছে। সাইফ শিউরে ওঠে। মেয়ের গালে গলায় আঙ্গুলে লালচে ছাপ। আশার বিবর্ণ মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটি ওই শরীরে আর পারছে না। 1 ঘন্টার মাঝে সাইফ ওয়ালিউল্লাহ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায়।
বান্দরবান সদর থেকে দূরবর্তী এক জনমানবশূন্য এলাকায় বিশালাকার এক দালানে ঢুকতেই তাদের সামনে বাঁধে সাইফের শ্বশুর। অসুস্থ অবচেতন আশফাক আহমেদকে দেওয়ালের সাথে বেঁধে রেখেছে। আশফাক আহমেদের পা ভাঙা, সে দাঁড়াতে পারছে না। সে তড়িৎ গতিতে তার বাঁধন খুলতে গেলেই সরব লাঠির আঘাতে ছিটকে পড়ে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। অমনি ভেসে আসে সিয়াশার কান্নারত কণ্ঠ। সাইফ বুঝে উঠতে পারে না কি করবে। তর্স্ত পায়ে আরেকটু ভেতরের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে আরেক দফা চমকে উঠল এনামের কোলে সিয়াশাকে দেখে। সিয়াশা কাঁদছে আর এনাম তাকে জোর করে আদর করার চেষ্টা করছে। জোর জবরদস্তি করতে করতে সিয়াশা এনামের থুতনি কামড়ে দেয়। এনাম ব্যথায় চেঁচিয়ে ওঠে। ছোট্ট মেয়েটির গালে চর বসিয়ে দেয়। পরপর এমন তীব্র আঘাত ছোট্ট মেয়েটি সহ্য করতে পারে না, অবচেতন হয়ে পড়ে। সাইফ ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, হাতের গান দিয়ে সজোরে আঘাত করে এনামের মাথায়। এনাম হো হো করে হেসে ওঠে। সাইফ ওয়ালিউল্লার কাছে ভয়ঙ্কর ঠেকল সেই হাসি। সাইফ অসহ্য বোধ করে। সে ভালো করে জানে এনাম বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে ছাড়বে, কিন্তু কিভাবে? প্রশ্নটি মনে আসতেই পরিবারের সকলের মুখ ভেসে উঠল। স্ফীত উদর সামলে কোমর আঁকড়ে ধরে হাঁটতে থাকা এক আদুরে নারীর অবয়। সাইফ নরম হয়, এনামের নিকট এগিয়ে যায়, নরম কণ্ঠে শুধায়, এইসব কেন করছিস? তোদের ক্ষমতা দেয়া হয়েছে দেশের মানুষের রক্ষার্থে, আর তোরা এক একটা জালিম। কিভাবে পারলি নিজের বন্ধুর ছোট বোনটাকে নরপশুর মতো চিড়ে খেতে? তুই কি ভুলে গিয়েছিস আমাদের বন্ধুত্ব? কত আনন্দ ফাজলামো করতাম, কত সুন্দর দিন কাটিয়েছি আমরা। এইসব কিছু কি কোনো মূল্য নেই তোর কাছে? মাথা থেকে গড়িয়ে পড়া রক্ত মুছতে মুছতে এনাম তৎক্ষণাৎ প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, আরে আমি কোনো অলির বোনকে খেতে যাব? আমি খাইনি তো, খেয়েছি নিজাম। আমার টেস্ট এতটা খারাপ না। আমি বারবার গিয়ে আটকাই সেই তোর পছন্দে, আর যেটা আমি চাই সেটা নিয়ে ছাড়ি, হোক দেরিতে। আশা কোথায় এনাম? আছে আশা, ওকে স্পেশালি আলাদা রাখা হয়েছে। এখানে দেখছিস না কুকুরের অভাব নেই, সব কটা পারলে চোখ দিয়ে গিলে খাচ্ছিল ওকে। আমার ভালো লাগছিল না, মানতে হবে ভাই তোর পছন্দ আছে। গর্ভবতী হয়ে রূপের কমতি নেই, এত বড় একটা মেয়ে রয়েছে, তবুও সৌন্দর্যের তাপে আমরা টিকতে পারছি না। একবার তুই আমাদের মাঝে এসে গিয়েছিলি, এবার আর তোকে আসতে দেবো না। তোকে সামনে রেখে ওকে আমরা করব, এটাই তোর শাস্তি। এনাম ফিসলে হেসে বলল, পরপরই উৎকণ্ঠিত হয়ে নিজের ভাইদের উদ্দেশ্যে বলে, তোরা মন খারাপ করছিস কেন? তোদের নিরাশ করবো না আমি, তোরাও ভাগ পাবি, সবুর কর।